প্রিয় দর্শক, আজ আমরা কথা বলবো বন্যা নিয়ে, এবং বন্যা নিয়ে কথা বলার আগে আমাদের ইস্যু হচ্ছে আজকে আসলে মোটামুটি আলোচনা তিনটা। সেটা হচ্ছে আমাদের যে ভয়াবহ বন্যা এই মুহূর্তে, সেখানে আমাদের প্রকৃতির বিপর্যয় কতটুকু আর ওয়াটার পলিটিক্স কতটুকু। তারপরে আমরা যেটা জানতে চাইবো সেটা হচ্ছে যে আন্তর্জাতিক নদী আইন ভারত বাংলাদেশ দুটো দেশই কি কখনো মেনে চলেছে কিনা, এবং আমাদের এই ভয়াবহ বন্যার পূর্ব সতর্কতা ছিল কিনা, এবং যদি থেকেই থাকে তারা কারা দিয়েছিল, এবং যদি দিয়েই থাকে সেটা আমরা শুনলাম না কেন। অর্থাৎ যেটা বলা হচ্ছে ভারত থেকে যে ডুম্বুরের যেটা ওয়াটার গেট সেটাকে ওভারফ্লো করে গিয়েছিল। যদি উজানের দেশ ভারত, অবশ্যই ভাটির দেশ, উজানে ঢল নামলে ভাটি ডুবে যাবে, কিন্তু সেই ভাটির দেশকে জানানো হয়েছিল কিনা, এই প্রশ্নগুলো মোটামুটি সকলেই করছে এবং কথা সকলেই উঠাচ্ছে। এবং কখনো শুকিয়ে মরা, কখনো জলে ডুবে মরা, এর আসলে স্থায়ী সমাধান কি বাঁধ নাকি ড্যাম? আমরা কথা বলবো এইসব নিয়ে, কারণ আমরা তো সবসময় এই দুর্যোগের মধ্যে থাকবো না এবং এই বিতর্কের মধ্যে থাকবো না। সমাধানটা কোন দিকে, আমাদের সম্মানিত অতিথি যারা আছেন তারাই বলবেন। আমি সময় রয়েছি আপনাদের সঙ্গে। আমাদের সঙ্গে আছেন অধ্যাপক ডক্টর আইনুন নিশাত, পানি সম্পদ ও জলবায়ু পরিবর্তন বিশেষজ্ঞ। সঙ্গে আছেন ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী, সাবেক সভাপতি বাংলাদেশ প্রাণীবিজ্ঞান সমিতি, সাবেক চেয়ারম্যান জাতীয় নদী রক্ষা কমিশন। সঙ্গে আছেন নাজমুল হাসান, সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তিনজনকে আমি স্বাগত জানাচ্ছি। আলোচনাটা আমি আপনাদের পারমিশন নিয়ে একটু ভার্চুয়ালি যুক্ত করতে চাই অধ্যাপক ডক্টর আইনুন নিশাত স্যারকে। ডক্টর আইনুন নিশাত স্যার, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি, আমি শুনছি আপনার কথা, আপনাদের সাথে আছি। জি স্যার। স্যার, যে জায়গাটা আগে জানতে চাই, আগে ওইটুকু একটু আপনি ক্লিয়ার করবেন, এই বন্যা স্যার কতটা প্রাকৃতিক বাস্তবতা আর কতটা রাজনৈতিক বাস্তবতা? আমার মতো 16 আনাই প্রাকৃতিক বাস্তবতা। তাহলে স্যার, প্রাকৃতিক যদি বাস্তবতা হয়ে থাকে, তাহলে কি স্যার এটা আমাকে মেনেই নিতে হবে যে যখন উজানের ঢল আসবে ভাটি এরকম ডুবে যাবে? স্যার, এটার কি কোনো সলিউশন আছে কিনা? অফকোর্স আছে। স্যার, এই সলিউশনগুলো একটু টেকনিক্যাল সলিউশন করতে চান করতে পারেন, পলিটিক্স দিয়ে তো এটা সমাধান হবে না। বৃষ্টি হলে পানি আসবে, পানি উজান থেকে ভাটিতে আসবে, এ তো সত্যি কথা, তাই না? জি স্যার। এবং এবার বৃষ্টিটা হচ্ছে অস্বাভাবিক, মানে আনইউজুয়ালি হেভি রেইনফল হচ্ছে। গত দুদিনে ঢাকায় 100 মিলিমিটার করে বৃষ্টি হচ্ছে, তার অবস্থা আমরা দেখতে পাচ্ছি। অগাস্ট মাসে কুমিল্লা জেলায় কিংবা ভারতের ত্রিপুরাতে বৃষ্টি হওয়ার কথা টোটাল 500 মিলিমিটার, সেখানে 3 দিনে বৃষ্টি হচ্ছে 500 মিলিমিটারের বেশি। কাজে এই পানিটা ফলাকারে নেমেছে। আপনি যদি বাংলাদেশের উপদ্রুত এলাকাটা দেখেন, সিলেট, তার নিচে হবিগঞ্জ, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, খাগড়াছড়ি, একেবারে পূবের জায়গাটা জুড়ে, এবং বাংলাদেশের যে বর্ডারটা, এই বর্ডারটার উজানেই হচ্ছে পাহাড়ি এলাকা, স্লোপ। তার মধ্যে ত্রিপুরাতে কিছুটা প্লেন আছে, কিন্তু বাকি সবটাই পাহাড়ি। এই পাহাড়ি এলাকাতে এবং তার সংলগ্ন বাংলাদেশের এলাকাতে এরকম 200, 300, কোনো জায়গায় 400, গত 3 দিন 5 দিনের বৃষ্টি হচ্ছে। একদিনেই 350, 400 মিলিমিটার বৃষ্টি হয়েছে, কোনো জায়গায় 100 মিলিমিটার বৃষ্টি হয়েছে। কাজে উজানের পানিটা স্বাভাবিক নেমে আসছে, এবং আমাদের এখানে আমাদেরও বৃষ্টি যোগ হয়ে সেটার প্রবলেমটা একটু পরিবর্তিত হচ্ছে। এখন এটা কারিগরি সমাধানটা কি? কারিগরি সমাধান হচ্ছে দুই ভাবে আমরা ভাগ করি, একটাকে বলি স্ট্রাকচারাল, আরেকটাকে বলি নন স্ট্রাকচারাল। তফাৎটা হচ্ছে যে কাজ করলে বন্যার প্রকোপটা কমে যাবে সেটা স্ট্রাকচারাল, আর যে কাজ করলে মানুষ ব্যবস্থাপনার মাধ্যমে ক্ষয়ক্ষতি কমাতে পারে সেটা হচ্ছে নন স্ট্রাকচারাল। এখন নন স্ট্রাকচারের মধ্যে অনেক কিছু আছে, যেমন আমিও কয়েকদিন ধরে আলোচনা শুনছি, একটা হচ্ছে উজানের অববাহিকাতে বনায়ন, পানি ধরে রাখার ক্ষমতা। আমাদের দেশে তো বন নাই, হারিয়ে গেছে। কুমিল্লাতে যে বন ছিল, ফেনীতে যে বন ছিল, কিংবা খাগড়াছড়িতে যে বন ছিল, এগুলো কমে গেছে। ভারতেও তাই। তারা যে ইচ্ছা করে করছে তা তো বলছি না, তার মানে পানি ধরে রাখার ক্ষমতা কমে গেছে। বনায়ন, ভূমি সংস্কার একটা ব্যাপার। নদীগুলোর পানি পরিবহন ক্ষমতাও বহুল অংশে কমে গেছে, সেটা আরেকটা ব্যাপার। তার থেকে বড় কথা, যেটার উপরে সবচেয়ে বেশি জোর দেওয়া হয়, সেটা হচ্ছে পূর্বাভাস। এই পূর্বাভাসটা দিয়ে থাকে বাংলাদেশে দুটো পূর্বাভাস দরকার হয়। একটা পূর্বাভাস হচ্ছে বৃষ্টির পূর্বাভাস, এটা আবহাওয়া দপ্তর দেয়। এই আবহাওয়া দপ্তরটা এমন একটা প্রতিষ্ঠান, পৃথিবীর মধ্যে বোধহয় অনন্য এই কারণে এটার প্রশাসক হচ্ছে আর্মি, এটা ডিফেন্স মিনিস্ট্রির অধীনে। ভারতেও না, নেপালেও না, পাকিস্তানেও না, আমেরিকাতেও না, ইংল্যান্ডেও না। কাজেই তারা যে গত 50, 60, 70 বছর ধরে যেভাবে ওয়ার্নিং দিয়ে আসছে, আপনি আমাকে বলেন আমি এখন থেকে 5 দিন পরের ওয়ার্নিং লিখে দেবো ভাষায়, কিচ্ছু না জেনে। এই মাঝে মাঝে অমুক বিভাগে বৃষ্টি হতে পারে, আমি 1-2 মিনিটে শেষ করছি। কাজেই এই যে পূর্বাভাস তারা দেয়, তারা দিয়েছে গত 3 দিন 4 দিন 5 দিন ধরে। আমি যে কাগজটা পড়ি, সেই নাম বললাম না, সেই কাগজে উঠেছে যে কদিন ভারী বৃষ্টি হবে। মানে ভারী মানে কি, হালকা মানে কি?
এইটা তো মানে সাধারণ মানুষ বুঝে না। এবং এই বৃষ্টিপাত যেটা হয়েছে এটা ভারী মানে অতি ভারী হয়েছে। এখন আমরা যারা জলবায়ু পরিবর্তনে মাথা ঘামাই, বাংলাদেশের জাতীয় পরিকল্পনা তৈরি করে দেওয়া হয়েছে, সেখানে বলা আছে এরকম 400-500 মিলিমিটার মার্কার বৃষ্টিপাত আগে যেটা 30-40 বছর পরে একবার হতো, এখন আরো ঘন ঘন হবে। কাজে আজকে যে বন্যা হলো এটা 10 বছর পরে আবার হতে পারে এই মাত্রার বন্যা। এবং এটার একমাত্র টেকনিক্যাল উপায় হচ্ছে উজানে পানি ধরে রাখা। অর্থাৎ জলাধার, ড্যাম এবং জি স্পিলওয়ে ইত্যাদি তৈরি করতে হবে। শেষ করছি, লাস্ট কথা হচ্ছে ফোরকাস্টটা ইমপ্রুভ করতে হবে, মানুষের জন্য বোধগম্য করতে হবে। আমি থামছি, পরের সুযোগ পেলে আবার বলবো। জি স্যার, আমি আসবো আপনার কাছে আবার। মঞ্জুর আহমেদ চৌধুরী স্যার বলছিলেন স্যারের কথা, কিন্তু আমি যে জায়গাটা জানতে চাই ওটাই যদি আপনাকে প্রশ্ন করি যে এখন একটা কিন্তু বড় জায়গা যে আমাদের এই বিপর্যয় ঠেকাতে হবে, কিন্তু ঠেকানোর স্যার তো বললেন টেকনিক্যাল ব্যাপারগুলো আছে, কিন্তু সেটাকে স্যার বলছেন এটা টোটালি একটা প্রাকৃতিক বিপর্যয়। স্যার আপনি কোন জায়গা থেকে শুরু করবেন? দেখেন, প্রথমত আমি নদ নদীর বিশেষজ্ঞ জি নই। আমার যে ওপিনিয়ন সেটা হচ্ছে অন্যান্য নদ নদী বিশেষজ্ঞদের সাথে আলাপ করে যেটা আমি বুঝতে পারছি সেটাই আমি বলতেছি, যে তারা বলছেন যে এটা মূলত যে হেভি যে বৃষ্টিপাত হয়েছে তার দ্বারাই সৃষ্টি হয়েছে। তবে এই যে ডমরু রিজার্ভায়ার, তারপরে কলসি ওইখানেও নাকি রিজার্ভায়ার আছে ছোটোখাটো, এগুলি ছেড়ে দেওয়ার ফলে এটার ইনক্রিমেন্টাল হয়েছে, ড্যামেজটা বাড়ছে, কিছুটা হলেও বাড়ছে। এটাই হলো কয়েকজনের ওপিনিয়ন। আবার কিন্তু স্যার তারা ছেড়ে দিল কেন? তারা যেহেতু অনেক পানি হয়ে গেছে, তাদের তো ড্যাম বাস্ট হয়ে যাবে, তারা ছাড়তে বাধ্য হয়েছে। কিন্তু কোশ্চেন হলো যে তারা তো আগেও অল্প অল্প করে ছাড়তে পারতো, কেন করে নাই? এবং আরেকটা জিনিস আমি নিশ্চিত হয়েছি যে তারা ওই ড্যাম ছেড়ে দেওয়ার আগে বাংলাদেশ কর্তৃপক্ষকে জানায় নাই। এটা একটা তাদের মানে একটা ওভারসাইট হয়েছে, কিংবা যেভাবেই হোক এটা আসে নাই খবরটা। এই হলো আমার এইসের ওপিনিয়ন। কিন্তু ইন জেনারেল যদি আমাকে আপনি বলতে বলেন, প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ। একটা স্ট্রাকচার আছে, ড্যাম আছে, ব্যারেজ আছে, অন্যান্য স্ট্রাকচার আছে বাংলাদেশের বর্ডারকে কেন্দ্র করে, বর্ডারের পাশ। তার মানে হচ্ছে যে বাংলাদেশের প্রবাহিত যেসব নদী আসে ভারত থেকে, সেই সব নদীর পানিকে তারা কোনো না কোনোভাবে কন্ট্রোল করতে চায়। আর একটা জিনিস যে রাজনৈতিক বলেন, জিওপলিটিক্যাল বলেন, ভারত যে এই নদ নদীর পানিকে রাজনৈতিক জিওপলিটিক্যাল উইপন হিসেবে ইউজ করে, সেটা কিন্তু আমরা দেখি যে গ্রীষ্মকালে তারা কিন্তু পানি দেয় না। ফারাক্কার পানি আসে, অনেক সময় বলা হয়, কমপ্লেন করা হয়, আর তিস্তার পানি আসে না। আরও অনেক জায়গায় তারা এই ধরনের বাঁধ করে আপনার পানির প্রবাহকে কন্ট্রোল করে, এটা একটা উইপন হিসেবে ইউজ করে। এবং যখন আপনার এই তিস্তা একটা প্রকল্প নেওয়া হলো চাইনিজদের সহযোগিতায়, সেটাও কিন্তু তারা একটা বাগড়া দিছে, বলছে আমাদের এক্সপার্টরা যাবে, তারা এটাকে রিভিউ করবে। তার থেকেও আমাকে যদি একটা মিনিট সময় দেন, যে আপনার যে এই পদ্মার এই যে গঙ্গার যে চুক্তি, এই চুক্তি হয়তো 1-1.5 বছরের মধ্যে 2 বছরের মধ্যে এক্সপায়ার করে যাচ্ছে। যদি চুক্তি এক্সপায়ার করে যায়, আমরা কিন্তু তখন চুক্তি ছাড়া থাকবো, এরকম ছিলাম আমরা, অনেক বছরই ছিলাম। এটার জন্য সলিউশনের জন্য একটা কিন্তু উদ্যোগ নেওয়া হয়েছিল যে বর্ষাকালের পানিকে ধরে রাখা হবে, সেটা রাজবাড়ির পাংশাতে, সেখানে একটা কিন্তু আপনার একটা ডিজাইন করা হয়েছিল। ওই ডিজাইনটা অনুসারে যদি তৈরি করা হতো, এতদিনে হয়তো কমপ্লিট হয়ে যেতে পারতো। 16 সালে শুরু হয়েছে, এটাকে ডিজাইন করা হয়েছে। তাহলে পানিটা বর্ষাকালে ধরে রাখছেন, সেই পানিটা আপনি সামার সিজনে বা শুষ্ক মৌসুমে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চে বিভিন্ন নদীতে দিচ্ছেন। তাহলে স্যালানিটাকেও ঠেকাতে পারছেন, বায়োডাইভার্সিটিও রিস্টোরড হচ্ছে, আপনার একটা সুস্থ স্বাভাবিক অবস্থা ফেরত আসতে পারত। এবং ভারতের উপর আমাদের যে পানির জন্য যে নির্ভরতা, সেটা থেকেও কিন্তু আপনি মুক্ত হতে পারতেন। জি স্যার, কিন্তু সেই জায়গাতে জানবো যে এখন যে অবস্থা দাঁড়িয়ে গেছে, এবং সেখানে তো বারবারই বলা হচ্ছে যে এখানে পানি নিয়ে যেটা স্যারও বলছেন, আপনিও বলছেন যে এটা একটা প্রাকৃতিক বিপর্যয়, কিন্তু পানি নিয়ে তো একটা পলিটিক্স আছে, বিপর্যয়ের সাথেও কিন্তু ওই যে পানিটা রিলিজ করছে, হ্যাঁ, পানি নিয়ে তো একটা পলিটিক্স আছে। সেই পলিটিক্স আছে আমার ন্যায্য হিস্যার পলিটিক্স, সেই জায়গাটা তো আছে। আমাদের অনেক পানির ন্যায্য হিস্যা নিয়ে তো একটা অমীমাংসিত ইস্যুগুলো আছে, সেই জায়গাগুলোর সমাধানটা কি, এটা আমার যেমন প্রশ্ন আপনার কাছে। এবং আরেকটি প্রশ্ন হচ্ছে, এখন অনেকেই বলছেন যে সমাধানটা আসলে ড্যাম না বাঁধ,
কোনটাতে সমাধান? আমি বলি। আমি প্রশ্নটি রাখছি স্যার, আমারও মনে থাকবে, আপনিও মনে রাখেন। আমি ফিরে এসে জিজ্ঞেস করব, যেটা নাজমুল হাসান আপনার কাছে যেটা জানতে চাই, গণত্রাণে গণমানুষের ঢল, এই যে বানভাসী মানুষকে বাঁচাতে টিএসসিতে আপনারা যে উদ্যোগ নিয়েছেন, সেখানে সব মানুষ পাশে এসে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত আপনারা কি ধরনের সাড়া পেয়েছেন সেটা তো সারা দেশের মানুষই দেখতে পাচ্ছে। আপনাদের এখন কি কি জিনিসগুলো প্রয়োজন এবং আপনাদের ট্রান্সপোর্ট পাচ্ছেন কিনা, শিশু খাদ্য পাওয়া যাচ্ছে কিনা, আপনাদের পানি পয়নিষ্কাশন যে ট্যাবলেটগুলো, স্যালাইন, কি কি দরকার আপনাদের, আপনারা কেমন সাড়া পাচ্ছেন এবং ঘুরে দাঁড়াতে আপনারা মানুষকে কি সহযোগিতা করবেন? ধন্যবাদ। ছাত্র নাগরিক অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের দুর্যোগ, কৃত্রিম দুর্যোগ চলছে। এদেশে ছাত্র, কৃষক, শ্রমিক, বুদ্ধিজীবী, আইনজীবী থেকে শুরু করে সকল শ্রেণী পেশার মানুষ সেই শেখ হাসিনার যে দুর্যোগ ছিল সেটাকে ওভারকাম করতে পেরেছে। এখন যে একটা দুর্যোগ আছে, আমরা সেটাকে দুর্যোগ বলতে অনেকটাই নারাজ, কারণ আমরা মনে করি ভারত আমাদের বাংলাদেশের যে স্বাধীনতা, একটা বিপ্লব, সেই বিপ্লবকে নস্যাৎ করার জন্য, সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করার জন্য বিভিন্ন রকম ষড়যন্ত্র তারা করেছে। সেটা স্পষ্ট দেখেছেন যে বাংলাদেশে মাশরাফি বিন মুর্তজার বাড়িতে ভাঙচুর হয়েছে, কিন্তু ভারতে সেটা প্রকাশ করেছে যে লিটন কুমার দাস, মানে বাংলাদেশে যা হচ্ছে ভারত তার উল্টা মেরুতে দেখছে। একই সাথে যে পৃথিবীর ইতিহাসে নিষ্ঠুরতম গণহত্যাকারী স্বৈরাচার শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়েছে। এই আশ্রয় দেওয়া এবং বিভিন্ন রকম ষড়যন্ত্র অংশ হিসাবে আছে। আমরা মনে করি এটা ভারত বাংলাদেশের জনগণের থেকে আরেকটা মেরুতে বসবাস করছে। তো এই যে একটা দেখেন ওয়াটার ফ্লো চলে আসছে, ওয়াটার গেট খুলে দিয়েছে, একটা সতর্কতা কি আছে? আমরা জানি যে 72 ঘন্টা আগে দিতে হয়, সেটা আমাদের জানাই নাই। এখন এই যে আমরা এটা ষড়যন্ত্র মনে করছি, কৃত্রিমভাবে বাংলাদেশকে একটা প্রেশারাইজ করা। আমরা এই ছাত্র সমাজের পক্ষ থেকে দেশের মানুষকে আহ্বান জানিয়েছিলাম। আলহামদুলিল্লাহ সেই আহ্বানে সাড়া দিয়ে আপনি যেটা বলেছেন যে টিএসসিতে জনতার দল, মানুষের দল, একটা 9 বছরের একটা ছেলে সে হজ করবে ভবিষ্যতে, সেই জন্য টাকা দিয়েছে। সে 14,000 টাকা নিয়ে আসছে, একটা বাচ্চা ব্যাংকে টাকাটা ভেঙে দিয়েছে। হ্যাঁ, বৃদ্ধ মানুষ আসছে, ট্রাকের পর ট্রাক টাকা আসছে। এমন কি বাংলাদেশে দেখেছেন কখনো? এমন কোন দুর্যোগ কিভাবে মোকাবেলা হয়েছে যেই দুর্যোগে কোনো রাজনৈতিক বক্তব্য নাই? বাংলাদেশ কিন্তু সেটাই হচ্ছে। আমরা প্রথম দিন, আজকে তৃতীয় দিনের মতো ত্রাণ, নগদ অর্থ এবং ত্রাণ সামগ্রী আমরা টিএসসিতে নিচ্ছি। সেখানে প্রথম দিন আমরা প্রায় 14 লাখ টাকার নগদ অর্থ পেয়েছিলাম। গতকালকে 1,31 লাখ টাকার মতো ত্রাণ সহযোগিতা পেয়েছি। পাশাপাশি আপনি যদি টিএসসি অডিটোরিয়াম যান, এখন টিএসসি রাস্তাটা পুরোটা ত্রাণ সামগ্রী দিয়ে ভরপুর। অলরেডি আমাদের যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ফেনীতে আমরা গতকালকে 50টা স্পিডবোট পাঠিয়েছি। আমাদের প্রায় 100-এর অধিক রেস্কিউ টিম আমরা সেখানে পাঠিয়েছি, এবং ওই এলাকার প্রতিনিধি যারা আছে তাদের সহযোগিতার মাধ্যমে একই সাথে আমরা বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, কোস্টগার্ড থেকে শুরু করে ফায়ার সার্ভিস এবং রেড ক্রিসেন্টে যারা আছে সকলের সহযোগিতা চেয়েছি, এবং সকলেই স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা করছে। পাশাপাশি আমরা মনে করছি এই যে বন্যা কবলিত এলাকায় আমরা শুধু খাবার দিলাম, কিন্তু এর মধ্যে তো অনেক অসুস্থ হতে পারে। সেই জন্য আমরা উদাত্ত আহ্বান জানিয়েছিলাম চিকিৎসকদের যে আপনারা মেডিকেল বোর্ড কিভাবে আপনারা আমাদের সহযোগিতা করতে পারেন। সে একই দিনে জাস্ট 1 ঘন্টা নোটিশে আমরা দেখতে পেয়েছি টিএসসি অডিটোরিয়ামে প্রায় 500-এর অধিক চিকিৎসক সব প্রণোদিত হয়ে আসছে, এক একজন এমবিবিএস ডাক্তার, তারা এক একটা ডিপার্টমেন্টের হেড। তো সম্মিলিতভাবে আমরা প্রতিরোধ করছি এই দুর্যোগকে বা কৃত্রিম দুর্যোগকে। বর্তমানে আমাদের যেটা এখন বেশি প্রয়োজন, যেটা আমরা মনে করি যে 2 দিন যদি আমরা খাবার নাও খাই বেঁচে থাকতে পারি, কিন্তু 2 মিনিট কিন্তু পানির নিচে বেঁচে থাকা সম্ভব না। সেই জন্য আমরা যেটাকে প্রায়োরিটি দিচ্ছি যে বর্তমানে আমাদের বেশি স্পিডবোট দরকার, লাইফ জ্যাকেট দরকার, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট দরকার, এবং শিশুদের খাদ্য সামগ্রী বা এটা আমাদের খুবই কম পাচ্ছি, এবং আমরা স্যানিটারি ন্যাপকিনের পরিমাণটাও চাহিদা তুলনায় নগণ্য, আর সেগুলো আমরা চাই। পাশাপাশি অনেক দুর্গম এলাকা আছে যেখানে আমরা ত্রাণ সামগ্রী নিয়ে যাচ্ছি কিন্তু সেখানে পৌঁছাতে পারছি না। সেই জন্য আমরা আপনাদের মাধ্যমে যারা দেখছেন বা পৌঁছাতে না পারার কারণ কি? রাস্তাঘাট ভেঙে যাওয়া, পানি ভেঙে গিয়েছে এবং অনেক বেশি, আপনি যে সামনে মুভ করবেন আপনি জানতেছেন না এখানে কি আছে। সেই জন্য আমরা ব্যক্তি এবং প্রতিষ্ঠান থেকে শুরু করে সবাইকে যাদের হেলিকপ্টার আছে তাদেরকে আমরা আহ্বান জানাই আপনারা এসে যারা বন্যা দুর্গত এলাকা আছেন তাদেরকে সহযোগিতা করেন। পণ্য পরিবহন করে নিয়ে যাওয়ার জন্য ত্রাণ আপনারা কি ট্রাক পাচ্ছেন? হ্যাঁ, ট্রাক, এখন অনেক ট্রাক আমাদের নিজেরাই এখান থেকে তারা স্বেচ্ছায় আসছে যে আমরা দিতে চাই। বিভিন্ন বাহিনী থেকেও তারা আমাদেরকে সহযোগিতা করছে, বিজিবি থেকে সহযোগিতা করছে, তারপর পুলিশেও একটা অংশ আমরা সহযোগিতা পাচ্ছি, সেনাবাহিনী তো আছে। সেনাবাহিনী তো আছে। আমি আরো আসবো, আপনাদের যা যা দরকার সেটা তো বললেন। আর আপনি যেটা বললেন যে শুরুতে এই যে বন্যা, যে বন্যার কারণে গণমানুষের পাশে আবার পুরো দেশের মানুষই দাঁড়িয়েছে বন্যার্তদের পাশে, সেই বন্যাটাকে আপনাদের যেটা মনে হচ্ছে সেটা অবশ্যই আপনি বলছেন এটা একটা পলিটিক্স, ব্যাড পলিটিক্স, এটা একটা কৃত্রিম রাজনীতি হয়েছে। ওকে, আমি আসবো, আমি আপনার কাছে আরো আসবো, নিশ্চয়ই আপনি আরো কিছু বলবেন। ডক্টর আইনুন নিশাত স্যার, আপনি আমার কথা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন? জি, শুনছি স্যার। যে জায়গাটা একটু জানতে চাই যে ভারত এবং বাংলাদেশ এই দুই দেশে তো স্যার আন্তর্জাতিক
আইন আছে, নদী আইন। দুটো স্যার, দুটো তবে দেশ কি আমার যে তরুণ বন্ধু যে কথাগুলো বললেন, জি স্যার, এটাকে আমি একটু ব্যাখ্যা করতে চাই। জি স্যার, তাহলে স্যার বলেন, খুব ভালো হয়, বলেন স্যার। না না, এই যে এটা আমি পলিটিক্স বলছি না, ওনারা যেটা করছেন সেটা রিপেয়ার, রিলিফ, রিহ্যাবিলিটেশন করছেন, মানুষকে সহযোগিতা করছেন, আমি তাদের সালাম জানাচ্ছি। আমি একজন পুরাতন শিক্ষক, বহু আগে শিক্ষকতা করেছি, এখনো পড়াই ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েটের শিক্ষক মূলত। এই জিনিসগুলো তো পড়িয়েছি। উনি যদি গ্রামের মানুষকে, দুস্থ মানুষকে, আক্রান্ত মানুষদের সহায়তা করাকে পলিটিক্স বলেন, তাহলে এটা আমার হিসাবের বাইরে। বাংলাদেশে না 1954, স্যার, 55, স্যার আমি একটু 56 থামাই। স্যার, নাজমুল এই দুস্থ মানুষকে সহায়তার কারকে পলিটিক্স বলেনি, ও বলেছে যে যে বন্যাটা হয়েছে সেই বন্যাটাকে বলছে ভারতের পলিটিক্স, ব্যাড পলিটিক্স। আমি সেটাতেই যাচ্ছিলাম। জি স্যার, আমি সেখানেই যাচ্ছিলাম। এই পলিটিক্সটা ডেফিনেটলি বাংলাদেশ সৃষ্টির সাথে জড়িত। আপনি যদি এখানে মনজুর আহমেদ সাহেব আমার থেকেও বয়োকনিষ্ঠ, তিনি মনে করতে পারবেন 54, 55, 56-তে যে প্রচন্ড ভয়াবহ বন্যা হয়, যার ফলে তখন ইউএন জেনারেল অ্যাসেম্বলি রেজলিউশন নিয়ে এখানে একটা ইউএন মিশন পাঠান, সেটার নাম হচ্ছে ক্রুড মিশন। এবং তার পরবর্তীতে বাংলাদেশের রাজনীতিবিদরা, ভাসানী বলেন, শেখ মুজিবুর রহমান বলেন, ফজলুল হক বলেন, সবাই দাবি করেছেন এখানে বন্যা ব্যবস্থাপনাটা গড়ে তুলতে হবে, না হলে এখানে দুর্ভিক্ষ হবে। বাংলাদেশে দুর্ভিক্ষ, খাদ্য ঘাটতি এই বন্যার সাথে, খরার সাথে জড়িত ছিল। এটাকে প্রাকৃতিক দুর্যোগ এবং এটার ব্যবস্থাপনাটা অবশ্যই পলিটিক্স। উজানের দেশ, ভাটির দেশ, এগুলোর সাথে অনেক সম্পর্ক আছে। তো আমি এটাকে মনে করি ওনারা যেভাবে সাড়া দিচ্ছেন এটা স্বতঃস্ফূর্ত এবং এটা অত্যন্ত অভিনন্দন পাওয়ার যোগ্য। আমাদের দেশের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়, ডিপার্টমেন্ট, ফুড মন্ত্রণালয় গতানুগতিকভাবে কিছু লোক দেখানোর ট্রান করে। আমি আশা করছি আমাদের এই ছাত্র বন্ধুদের সহযোগিতায় যে কাজটা হবে সেটা প্রান্তিক অঞ্চলের, সবচেয়ে দুর্গম অঞ্চলে, সবচেয়ে নিডি লোকের কাছে পৌঁছবে এবং যা প্রয়োজন তাই পৌঁছবে। আমি আপনার আরেকটা প্রশ্নের আমি 2-3 মিনিটে উত্তর দিতে পারি কি? স্যার, আমি যেটা প্রশ্নটা জানতে চাই আপনার কথা থেকে, আমি ওই প্রশ্নটা আমি একটু নিতে চাই। সেটা হচ্ছে উজান আর ভাটির এখানে একটা রাজনীতি নিশ্চয়ই আছে। যদি স্যার উজান আর ভাটির রাজনীতি থাকে, তাহলে আমরা কিসের সাথে, কার স্বার্থে আমরা নিজেদেরকে, এই ভাটির দেশ, ওই স্বার্থ থেকে নিজেদেরকে রক্ষা করতে না পেরে ব্যর্থ হই? এখন আপনি তো আমাকে সময় দেবেন 2 মিনিটের বেশি। স্যার বলেন না 3 মিনিট। না, এটা কথা বুঝাতে গেলে আপনাকে সময় লাগবে। হ্যাঁ, আমি আপনাকে বলছিলাম যে প্রথমে নন স্ট্রাকচারাল মেজারগুলো, দ্বিতীয় হচ্ছে স্ট্রাকচারাল মেজার। এখন আমি তো অনেকের সাথে কথা বলতে হচ্ছে চাপে পড়ে। বেসিক জিনিস বুঝতে হবে, ড্যাম আর এমব্যাঙ্কমেন্ট দুই জিনিস। এমব্যাঙ্কমেন্ট আর স্লুইস গেট আরেক জিনিস, স্পিলওয়ে আরেক জিনিস, তাই না? ড্যাম হচ্ছে, যেমন একটা উদাহরণ দিচ্ছি, আমি দোয়া করছি যাতে এটা না হয়, যেটা যেমন ধরেন কাপ্তাই ড্যাম। 62 সনে কাপ্তাই ড্যাম হওয়ার আগ পর্যন্ত রাঙ্গুনিয়াতে, চট্টগ্রামে প্রচন্ড বন্যা হতো 2 বছর 3 বছর পর পর। 62-তে ওই ড্যামটা তৈরি হওয়াতে উজানের পানি ধরে রাখে। এরপরে 2-3 বার মাঝে মাঝে ছেড়েছে, ওই গেট খুলেছে স্পিলওয়ে। এবছর এখন আমার জানা মতে এটা কি বলবো, বিপদসীমা 5 ফুট 6 ফুট নিচে আছে। আগামী 2-3 দিন যদি প্রচন্ড বৃষ্টি হয়, তাহলে কাপ্তাইয়ের গেট খুলে দিতে হবে, কাপ্তাইয়ের ড্যামটার নিরাপত্তা রক্ষা করার জন্য। কাজে এই ড্যাম কাজ করে খুব ভালো, কিন্তু এক্সট্রিম কন্ডিশনে কাজ করেন। আর এনভায়রনমেন্ট হচ্ছে, বাঁধ হচ্ছে, ফেব্রুয়ারি মাস আসলে বাংলার দিকে আমরা নজর দিই, কিন্তু বহু শব্দে আমাদের গোলমাল আছে। বাঁধ হচ্ছে নদীর সমান্তরাল। আপনারা দেখেছেন আশুলিয়া থেকে টঙ্গী ব্রিজ, টঙ্গী থেকে আশুলিয়া, আশুলিয়া থেকে মিরপুর, মিরপুর থেকে কল্যাণপুর, এটা একটা বাঁধ, এমব্যাঙ্কমেন্ট। এই এমব্যাঙ্কমেন্টে যদি না থাকতো তাহলে আজকে পানি থাকতো শ্যামলীতে, কিন্তু ওই বাঁধটা আটকে দিচ্ছে, এটা সমান্তরাল। অবশ্যই আমাদের বাঁধ প্রয়োজন, এবং আমাদের উজান থেকে পানিটা তো সরাসরি বাঁধে আসবে না, সেজন্য 2 দেশের বাঁধের মধ্যে সমন্বয় করা দরকার। কারিগরিভাবে এই পরামর্শ দিতে পারি, কিন্তু এই দুটোর মধ্যে সমন্বয় করাটা হচ্ছে পলিটিক্যাল ব্যাপার। ভারতের থেকে পানি কখন ছাড়বে, আমি শেষ করছি, বুঝতে পারছি কখন একটা নদীতে পানির অবস্থান কি এবং ভবিষ্যতে কি হতে পারে, এটা আমার ঠিক মনে নেই, বাট 1999, 2000, 2001 এই সনে
এই তথ্যের আদান প্রদানের প্রক্রিয়াটা কমপ্লিট হয়। এখন যদি বলা হয় যে আমাদের আরো তথ্য দরকার, সেটা আলোচনা করে পেতে হবে। কিন্তু এই মুহূর্তে আমি ওয়াটার বোর্ডের যে পানি বিজ্ঞান বিভাগ যারা এই ফোরকাস্টটা তৈরি করে গাণিতিক মডেলের মাধ্যমে, ছোট্ট জিজ্ঞাসা করেছিলাম যে তারা কি তাদের প্রতিশ্রুতি মতো ডাটা পাঠাচ্ছে, উত্তর হচ্ছে হ্যাঁ। কিন্তু তাদের উজানে যে ড্যাম আছে যেটা 30 বছরে 35 বছরে একবার খুললো, তার প্রমাণটা হচ্ছে কুমিল্লা অঞ্চলে গত 30-35 বছরে বন্যা হয়নি, ওই পানিটা ধরে রাখছে। কাজেই যদি সম্ভব হয় পলিটিক্যালি সলভ করে, এটা টেকনিক্যাল সলিউশন না। একটা জিনিস বলতে হবে, আপনার ওই লিগাল ম্যাটার ইজ নট এ সলিউশন। যে আইনের উদাহরণ আপনি দিতে চেষ্টা করেছিলেন, ওই আইন তো আপনি মানেন না, বাংলাদেশই তো মানেন। স্যার এটাই তো আমি বলতে চাচ্ছি যে আন্তর্জাতিক দুই দেশের যে নদী আইন আছে সেটা কি ভারত বাংলাদেশ কোনো দেশই মানে? কোনো দেশই মানেন। তাহলে না মানলে চলবে কি করে? মানতে তো হবে কাউকে। স্যার আমি আসবো চলাটার জন্য। স্যার আপনার কাছে একটু যেতে চাই, ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী, যেটা আর কি জানতে চাচ্ছিলাম, ড্যাম না বাঁধ, সেই জায়গাটাতে এখন হচ্ছে যে কি দিলে আমরা বাঁচবো, কি দিলে স্থায়ী সমাধান হবে। স্যার তো অনেকগুলো কথা বললেন। এখানে প্রফেসর আইনুন নিশাত সাহেব আছেন, এই প্রশ্নটা তাকে করা দরকার, উনি টেকনিক্যাল পারসন। আমি কিন্তু টেকনিক্যাল পারসন না। স্যার অনেকগুলো কিন্তু দিয়েছেন, পরামর্শ দিয়ে দিয়েছেন। আমি বলতে পারবো না ড্যাম না বাঁধ, আমি শুধু এইটুকুই বলতে পারবো। এখানে স্যার কিন্তু বলেছে এটা একটা পলিটিক্সও আছে। আচ্ছা, কোনো পলিটিক্স ছাড়া কোনো কিছুই নাই। আমি শুধু এইটুকুই বলতে পারবো এই বাংলাদেশের নাগরিক হিসেবে যে ভারতের যে আচরণ দেখছি আমরা এত বছর পানির ক্ষেত্রে, তারা একটা আপনার অবিশ্বস্ত বন্ধু, তারা কিন্তু কথা রাখে না। আপনি ধরেন 2011 সনে এই তিস্তা চুক্তি হবে, এই দীপুমণি তখন ফরেন মিনিস্টার ছিল, একেবারে ডিক্লেয়ার করে দিল। শেষ পর্যন্ত মমতা ব্যানার্জি এইসব নানাবিধ জটিলতা হয়নি। কিন্তু আপনি দেখেন এই যে এই গঙ্গা চুক্তি, এটা নিয়ে কিন্তু এখনও নানাবিধ কথা উঠতেছে। আমরা এই 54টা ট্রান্সবাউন্ডারি রিভার, অ্যাকচুয়ালি মোর দ্যান 100 ট্রান্সবাউন্ডারি রিভার আছে যেগুলিকে ডিক্লেয়ার করা হয়নি। এই এই নদীগুলির সাথে যদি একটা সুষম চুক্তি করতে হয় তাহলে আমাদের মনে হয় 2-3 হাজার বছর লাগবে। আমাদের মাত্র 3টে নদীতে সামান্য, একটা হচ্ছে গঙ্গা চুক্তি আর কুশিয়ারা আর ফেনী নদীর, ওইগুলি তো মাইনর ইস্যু। সেই জন্য আমাদের উচিত হবে যে যারা মানে পানি বিজ্ঞানী আছেন, নদী গবেষক আছেন বা এই লাইনের, তারা যেন এমন একটা পদ্ধতি বাইর করেন, এমন একটা স্ট্র্যাটেজি করেন যাতে বর্ষাকালের পানি আমরা ধরে রাখতে পারি, সেটা যেন গ্রীষ্মকালে ওটা আবার ব্যবহার করতে পারি। তাহলে হবে কি, ভারতের উপরে যে আমাদের। জি স্যার কিছু বলছিলেন। জি স্যার একটু বলতেই হবে। জি স্যার। বাংলাদেশের ব্র্যাডক্লিফ সাহেব যে লাইনটা এনেছেন, আমাদের দেশটা হচ্ছে সমতল, এখানে কোনো পানি ধরে রাখা ড্যামের মাধ্যমে যেটা সম্ভব সেটা ফিজিক্যালি সম্ভব না। ব্যারাজের মাধ্যমে পানি ধরে রাখা হয় না, পানির উচ্চতাটাকে বাড়ানো হয়। বর্ষাকালে ব্যারাজের গেট খোলা থাকে, ডালিয়াতে তিস্তার সব গেট খোলা, উজানে ভারতের সব গেট খোলা। কাজে ড্যাম, ব্যারাজ, এম্বাঙ্কমেন্ট, তিন টেকনোলজি 3 ভাবে কাজ করে। জি কি বলবো মঞ্জুর সাহেবের এই কথা, আপনার এই কথাটা ঠিক যে আমাদের এক সময় পানির অভাব, এক সময় প্রচুর পানি, এবং এটা সলভ করাটা টেকনিক্যাল সলিউশন আমরা দিতে পারি। শেষ করতে 30 সেকেন্ড, বাক্যটা শেষ করতে দেন, বাক্যটা শেষ করতে। জি স্যার। জি স্যার। যে সেটা হচ্ছে টেকনিক্যাল সলিউশন আমরা দিতে পারি, কিন্তু সেটা বাস্তবায়নের কাজটা হচ্ছে পলিটিক্যাল। 2 দেশের মধ্যে আলাপ করতে হবে। আর একটা কথা বলি, ভারত সবসময় বাংলাদেশকে চাপ দেয় কলকাতার সাথে কথা বলার জন্য। আমি দীর্ঘদিন এর সাথে জড়িত ছিলাম, সবসময় আমাদেরকে পাল্টা কথা বলতে হতো। আমি একটা সভরেন কান্ট্রি, আমার প্রতিবেশ সভরেন কান্ট্রির রাজধানীর সাথে কথা বলবো, ঢাকা দিল্লি কথা হবে, ঢাকা কলকাতা। যদি রাজনৈতিকভাবে আমাদের নেতারা মানতে পারেন, আমি ব্যক্তিগতভাবে এটা সমর্থন করব। থ্যাংক ইউ স্যার। সমাধান যদি রাজনৈতিকভাবেই হতে হয় তাহলে তো দুটো দল যেটা আগে ছিল, বিগত সরকার চলে গেল, তাদের সাথে কেন তাহলে এত বছর এই কথাগুলো হলো না? রাজনৈতিক সমাধান কেন হলো না স্যার? এটার কি ব্যাখ্যা দিবেন? সব শেষ কথায় যদি পলিটিক্যাল মীমাংসাতেই হয় তাহলে সেই পলিটিক্যাল মীমাংসায় বিরোধটা কোথায়? ওই যে একটু আগে বলছিলেন যে উজানের দেশ, তারা বহু কিছু আমাদের উপরে চাপিয়ে দেয়, তাদের ক্ষমতা অনেক বেশি, শোনে না আমাদের। কিন্তু এই সমাধান আজকে সময় নেই, আমি এটার উত্তর দিতে পারি, কিন্তু অনেককে জানতে হবে। যারা এটা নিয়ে নাড়াচাড়া করবেন তাদের ফ্যাক্টস গুলো জানতে হবে। পলিটিক্স করতে গেলেও ফ্যাক্টস করতে হয়, ইমোশন দিয়ে পলিটিক্স হয় না। তো এইটা পলিটিক্যালি সলভ করতে পারেনি বাংলাদেশের নেতৃবৃন্দ।
কারণ ভারতের নেতৃবৃন্দের কোনো গরজ নেই এটা সলভ করার। এটাই হচ্ছে মূল কথা। কিন্তু আমাদের যখন অসুবিধা, আমরা যখন প্রাণ হারাচ্ছি, আমাদের যখন কৃষি জমি হারাচ্ছে, আমরাই যখন সবকিছুতে ক্ষতিগ্রস্ত, তাহলে তো এই তরফ থেকে আমরাই আরো এটাকে চাপিয়ে দিব, কিংবা আমরাই এটাতে উদ্গ্রীব থাকবো সমস্যার সমাধানে। চাপিয়ে দেওয়ার ব্যাপার না, যেটা আপনি লক্ষ্য সমাধান করেন স্যার, সমাধান না। আমাদের প্রধান উপদেষ্টা কি করেছেন, মোদির সাথে কথা বলে বলেছেন যে আমাদের এইগুলো নিয়ে কথা বলতে হবে, এই যে সূত্রপাত হলো। কাজে এখন যারা এটা নিয়ে আলোচনা করবেন তারা ফ্যাক্টস ফিগার, আলোচনাটা হবে, টেকনিক্যাল ইস্যুস আসবে, কিন্তু আলোচনাটা পলিটিক্যাল মাস্টাররা করবে, এটা আমার মতো একাডেমিকরা করবে। জি, বাস্তবায়ন না, পলিটিক্যালি আমি হবে। যে জি, পয়েন্টে স্যার, জি, ছিলাম স্যার। সেটা হচ্ছে কি যে এটা আমরা চাই সাধারণ পাবলিক হিসেবে, যে বর্ষাকালের পানি ধরে রাখতে হবে, ড্রাই সিজনে ইউজ করতে হবে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলে। এর জন্য একটা প্রজেক্ট হয়েছিল কিন্তু, গঙ্গা ব্যারেজ আমাদের সেই রাজবাড়ির পাংশাতে। এটা ওইখানে যারা জড়িত ছিলেন তাদের সাথে আমি কথা বলেছি, তারা বলছেন যে ওইটা যদি বাস্তবায়িত হতো তাহলে কিন্তু সাউথ ওয়েস্টের যে নদীগুলি আছে সেই সব নদীগুলিতে আপনার পানির প্রবাহ গ্রীষ্মকালে ড্রাই সিজনে এনশিওর করা যেত, বায়োডাইভার্সিটি রিস্টোর হতো। কিন্তু ওটাকে বাতিল করে দিছে। পরে আমরা জানতে পারছি যে এই বাতিল করছে ভারতের চাপে, এবং আনফর্চুনেটলি আমাদের দেশে এইখানে কিন্তু এটা নিয়ে 2016 সনে এটা বাতিল হয়েছে, 16 কিংবা 17 সনে। কেউ কিন্তু কথা বলেন নাই যে ভারতের চাপে কেনই করা হলো। আমাদের তাতে তো স্বয়ং সম্পূর্ণতা আসতো, এবং পানি ধরে রাখার জন্য যেসব টেকনোলজি আছে, আমাদের যারা ওয়াটার সায়েন্টিস্ট আছে, রিভার সায়েন্টিস্ট আছে, তাদেরকে উৎসাহিত করতে হবে, উজ্জীবিত করতে হবে। আপনারা ভারতের উপরে নির্ভর করবেন না, তার আলোচনার নামে কালক্ষেপণ করে, এবং তাদেরকে আমি বললাম তো, আবারও বলি, তারা অবিশ্বস্ত বন্ধু এই পানির ব্যাপারে অ্যাটলিস্ট। সুতরাং আমাদের বাঁচতে হবে, তো অর্থাৎ পানি ছাড়া তো আমরা বাঁচতে পারবো না, পানি দিয়ে মেরে ফেলবে। কারণ দেখেন আপনার বাংলাদেশের চারদিকে এই বর্ডারের এখানে প্রায় 30টার বেশি স্ট্রাকচার তারা তৈরি করছে, ড্যাম করছে, ব্যারাজ করছে, আরও অন্যান্য স্ট্রাকচার। কেন করছে তারা? অর্থাৎ বাংলাদেশের ভিতরে যে পানির ফ্লোটাকে তারা সামহাও কন্ট্রোল করতে চায়। এই কন্ট্রোলের মাধ্যমে আমাদের একটা চাপ সৃষ্টি করতে চায়। ওয়াটারকে, রিভারকে ভারত বাংলাদেশের জন্য একটা উইপন হিসেবে ইউজ করে। এটা আমার একজন সাধারণ নাগরিক হিসেবে এটি আমার উপলব্ধি। জি, নাজমুল, স্যারদের কথা তো আমরা শুনলাম, দুজনই বিশেষজ্ঞ মানুষ, কিন্তু সেই জায়গা থেকে একটা, যেটা আমরা যারা সাধারণ মানুষ, ওটাতে কিন্তু আইনুন্নিসা স্যার এবং মঞ্জুর স্যার একটা জায়গায় বলছেন টেকনিক্যাল এক্সপার্টরা সমস্যাগুলো দেখিয়ে দিবেন, তারা ডিজাইন করবেন, কিন্তু বাস্তবায়নটা পলিটিক্যালি হতে হবে। সেই জায়গাতেই একটা বড় ঘাপলা আছে। কিন্তু আপনি কি বলবেন যে যেহেতু যে সরকারটি চলে গেছে সেই সরকারের সাথে তো ভারতের একটা ভালো সম্পর্ক ছিল, এত ভালো সম্পর্ক থাকার পরও এত ঘাপলাটা রয়ে গেল কেন? প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ। দেখুন, প্রথমে যে পলিটিক্সের বিষয়টা আসছে, দেখেন বাংলাদেশে কিন্তু আজকে নদী নিয়ে কিন্তু অনেক আগে থেকেই কথা হতো যে আমরা ন্যায্য হিসাব পাচ্ছি না। আপনি জানেন যে বুয়েটের মেধাবী শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদকে কিন্তু হত্যা করেছে। তার উদ্দেশ্য কি ছিল? একটা স্ট্যাটাস দিয়েছিল। কি নিয়ে স্ট্যাটাস দিয়েছে? যে আমরা আমাদের বাংলাদেশে যে প্রাপ্য ন্যায্যতা আমরা পাচ্ছি না। তাকে কে হত্যা করেছে? তাকে হত্যা করেছে আমি ভারতকে যা দিয়েছি আজীবন মনে রাখবে বলা স্বৈরাচার শেখ হাসিনার সন্ত্রাসী বাহিনী ছাত্রলীগ। বাংলাদেশে আমরা কিন্তু একটা কথা স্পষ্ট বলি যে আমরা ভারত বিদ্বেষী নই। আমরা ভারতের জনগণের প্রতি আমাদের আবেগ, অনুভূতি, ভালোবাসা আছে। আমরা ভারত যে বাংলাদেশের প্রতি আধিপত্য দেখায়, আগ্রাসন দেখায়, আমরা তার বিরুদ্ধে। মানে একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশে তারা এরকম আধিপত্য দেখাতে পারে না। আমাদের সাথে তাদের কূটনৈতিক সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে, সমতার ভিত্তিতে। যখনই আমরা পাচ্ছি না তখনই আমরা কথা বলছি। যখনই কথা বলছি প্রত্যেকটা জায়গায় সেখানে ভারতের যে আজ্ঞাবহ সরকার ছিল বাংলাদেশের, শেখ হাসিনা সরকার প্রত্যেকটা জায়গায় বাধাগ্রস্ত করেছে। আমরা মনে করি, আমরা বিশ্বাস করি যে এই যে একটা ঘটনা ঘটেছে বাংলাদেশের ইতিহাসে কখনো দেখেছেন কোন একটা ঘটনার প্রেক্ষিতে ভারতীয় হাইকমিশন বিবৃতি দিয়েছে? দেয় নাই। আমরা বলেছি বিবৃতি দিতে হবে। কেন আপনি সতর্কতা ছাড়া একটা নোটিশ দিবেন? কেন আমাদের বাংলাদেশে ওয়াটার গেট খুলে দিয়েছেন? পরবর্তীতে আমি খুব মজা লাগে এবং একটা ফানির বিষয় যে ভারতীয় হাইকমিশনের যে বিবৃতি আসছে যে অটোমেটিকলি খুলে গেছে, আমরা খুলে দিইনি, অটোমেটিকলি খুলে গেছে। তার এই বক্তব্যের সাথে শেখ হাসিনা সরকারের যে আইসিটি মন্ত্রী পলকের বক্তব্যে মিল আছে। পুরো বাংলাদেশকে যখন সে ইচ্ছাকৃত হবে যে গণহত্যা হচ্ছে, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় কলেজ ক্যাম্পাসে নির্বিচারে গুলি করে শহীদ করা হচ্ছে, সেই বিষয়টাকে দামাচাপা দেওয়ার জন্য ডিজিটালি ক্র্যাকডাউন করে দিছে।
কিন্তু পরবর্তীতে আমরা দেখতে পেলাম সে বলছে আমরা অফ করি নাই, ইন্টারনেট অটোমেটিক বন্ধ হয়ে গেছে। এই আওয়ামী লীগের যে বক্তব্য এবং ভারতীয় যে বক্তব্য, এই বক্তব্য দুটাই এক সাদৃশ্য মনে হয়। আমরা ভারতের প্রতি আহ্বান জানাবো, এই দেশের আপনার কূটনীতিক সম্পর্ক স্থাপন করবেন দেশের বাংলাদেশের 8 কোটি মানুষের সাথে। আপনারা কোনো দল দাসের হয়ে কাজ করবেন না, আমরা আপনাদের প্রতি আপনাদের সাথে সমর্থন আছে, কিন্তু আধিপত্য দেখাবেন, আগ্রাসন দেখাবেন, এই দেশের ছাত্র সমাজ কখনোই মানবে না। কিন্তু এটা তো পলিটিক্যাল সমাধান হতে হবে। একটা তো আমাদের অন্তর্বর্তীকালীন সরকার আছে, তারা তো একটা আলোচনার সূত্রপাত তৈরি করেছে। এই সমাধানটা আসলে কি হওয়া উচিত তাহলে? এই যে সমাধানের একটা রাস্তা কিন্তু অলরেডি আমাদের স্যার বলেছেন, যে ভারতের প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছেন মাননীয় প্রধান উপদেষ্টা। হ্যাঁ বলেছেন। আশা করি বলা এবং কথা বলার মধ্যে থেকেই একটা পরিবর্তন আসবে, যেই পরিবর্তনটা ভারতীয় হাইকমিশনের বিবৃতির মাধ্যমে প্রথমে আসছে। আশা করি আগামীতে যে কোনো কাজ করতে গেলে তারা আগের চেয়ে, আগে তারা মনে করেছে আমার আজ্ঞাবহ দলদাস একটা ভারত প্রেমী একটা সরকার আছে, আমি যা ইচ্ছা করতে পারি, কিন্তু এখন আর তারা চাইলেই সে কিছু করতে পারবে না। এদেশের জনগণ সচেতন হয়েছে, ভারতের যে আগ্রাসনের বিরুদ্ধে কথা বলতে শিখেছে, আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে শিখেছে। এবং আমরা মনে করি ভারতের সরকারকে আহ্বান জানাই, আপনারাও সেই ন্যায্যতার ভিত্তিতে যেই ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক আপনারা তৈরি করবেন, তাহলে আমরা আপনাদের পাশে থাকবো। আমি একটা পয়েন্ট অ্যাড করতে পারি এখানে। এই যে প্রণয় ভার্মা উনি একটা স্টেটমেন্ট দিলেন যে এটা বাঁধটা খুলে দেওয়া হয়েছে, তাকে ইনফর্ম করা হয়েছে প্রপারলি, এবং ওই রিজার্ভয়ারের থেকে, ড্যাম থেকে বিদ্যুৎ উৎপাদন হয়, তার থেকে 40 মেগাওয়াট বিদ্যুৎ তারা দেয়। ওইটা ক্যাপাসিটি হচ্ছে, ইনস্টল ক্যাপাসিটি হচ্ছে 15 মেগাওয়াট। 15 মেগাওয়াট ওইটা হচ্ছে গোমতী পাওয়ার প্রজেক্ট, হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্রজেক্ট এসে, এবং অ্যাকচুয়ালি যেটা জানা গেল 2-3 মেগাওয়াট হয় বিদ্যুৎ। ভারতের কোন চুক্তি অনুযায়ী আমরা সুবিধা পাচ্ছি? সুতরাং উনি একটা অসত্য, উনি একজন অ্যাম্বাসেডার প্লেনিপটেনশিয়ারি, উনি অ্যাম্বাসেডার হাই কমিশনার, উনি কিন্তু আমাদেরকে একটা অসত্য তথ্য এখানে দিয়েছেন, মিসগাইড করছেন। একটু কি বলতে চাচ্ছিলাম? জি, আপনি আর কিছু বলবেন নাজমুল নাকি? আমরা সেটাই বলতে চাই যে বাংলাদেশের সাথে বিগত সমাজে প্রত্যেকটা চুক্তির মধ্যে ঘাপলা রয়েছে। আমরা ন্যায্যতার ভিত্তিতে কোনো জায়গায় পাই নাই। আমাদের কথা হচ্ছে আমরা তো প্রভুত্ব না ভারতের, আমাদের তাদের সাথে কূটনৈতিক সম্পর্ক হবে কি ন্যায্যতার ভিত্তিতে, এবং আমরা চাই যে উইন উইন পজিশন থাকবে। কিন্তু আমরা সবসময় দেখতেছি তারা 80% পায়, আমরা 20% পাই কিনা তার গ্যারান্টি নাই। সেক্ষেত্রে আগামীতে প্রত্যেকটা জায়গায় যেন যেই চুক্তিগুলো হয় সেগুলো জনসম্মুখে আসে, এবং বাংলাদেশের স্বার্থের বাইরে যেন কোনো চুক্তি না হয়। এই যে ন্যায্যতার ভিত্তিতে, সমতার ভিত্তিতে একটি দেশের সাথে আর একটা দেশের সম্পর্ক থাকতে হবে, কোনো একটা নির্দিষ্ট গোষ্ঠীর সঙ্গে না। এটাই হচ্ছে মোদ্দা সাফ কথা। কিন্তু সেই জায়গাতে যে আমরা আজকে পানি নিয়ে কথা বলছিলাম, পানি নিয়ে কথা বলতে আমাদের আসে অমীমাংসিত অনেক কিছু আসে, পানির ন্যায্য হিস্সা, সেটা নিয়ে একটু স্যারের কাছে আলোচনা প্রায় একদমই শেষ পর্যায়ে। আমি ডক্টর আইনুন নিশাত স্যারকে বলবো, স্যার আজকে তো পুরোটা আমরা পানি নিয়ে কথা বলছি, কিন্তু ন্যায্যতার ভিত্তিতে আমরা তিস্তা থেকেও বঞ্চিত। এই যে ন্যায্য হিস্সা পানির না পাওয়া, সেখানে একটা বারবারই বলা হচ্ছে একটা পলিটিক্স আছে। তো তার এই যে ন্যায্য পানির বন্টনটা, সেটা কি করে স্যার? ওটাও কি রাজনীতির মধ্যেই তো সীমাবদ্ধ? সব সময় আমরা শুনি পশ্চিমবঙ্গ বলে এটা সেন্ট্রালের বিষয়, সেন্ট্রাল বলে রাজ্যের বিষয়, এবং রাজ্য থেকে বলা হয় এটা ঢাকা দিল্লির বিষয়। তো সেখানে স্যার সমাধানটা আসলে কি? প্রশ্ন ন্যায্যতার। অবশ্যই এটা ঢাকা দিল্লির বিষয়, এটার মধ্যে কলকাতা থাকলে আমি খুব দুঃখিত হব। জিনিসটা হচ্ছে, নাজমুলদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি, তারা যে কাজটা করছেন এটা আমার হিসাবে পলিটিক্স না। তারা ন্যায্যতার ভিত্তিতে উপদ্রুত এলাকাতে, বিস্তীর্ণ এলাকাতে মানুষের জন্য তাদেরকে সাহায্য করতে চেষ্টা করছে। এই মুহূর্তে তাদের খাবার দরকার আছে, পানির দরকার আছে, ওষুধের দরকার আছে, বহু কিছু। আমি শুধু একটু বলছি, কিছু স্পেশালাইজড নিড আছে, সেটা থেকে কাইন্ডলি আপনার সাথে যারা কাজ করছেন, যেমন ধরেন আমি যদি হার্টের রোগী হই, আমার ওষুধ খেতে হয়, আমার এলাকা বন্যায় ডুবে গেছে, আমার ওষুধ নেই, ওই হার্টের ওষুধ আমি কোথাও পাবো না। এই সমস্ত খুঁটিনাটির দিকে একটু যদি কাইন্ডলি নজর দেন। দ্বিতীয় হচ্ছে, এই দুর্যোগ ব্যবস্থাপনাতে আমি 1970 থেকে কাজ করি, 50 বছরের বেশি। এখানে ত্রাণ কার্য ওই রাস্তায় যেখানে যাওয়া যায়, ভলান্টিয়াররা সেখানে দিয়ে শহরে চলে আসে, কারণ তা তো সন্ধ্যার আগে বাড়ি ফিরতে হবে। কাজেই আমি নাজমুল আপনাদের বিনীতভাবে অনুরোধ করবো, আমার এটার মধ্যে কোনো পলিটিক্স না, আপনাদের স্থানীয় কর্মীদের সাথে যদি যুক্ত করেন, অ্যাকচুয়ালি নিডি পার্সন তার কি প্রয়োজন সেইখানে যদি যান, এর পরপর 30 সেকেন্ড, এর পরপরই আপনাকে দেখতে হবে পুনর্বাসন, কৃষি পুনর্বাসনের কথা এখন থেকে ভাবা শুরু করেন। আর যে পূর্বাভাসের ব্যবস্থাতে ঝামেলা আছে, গোলমাল আছে, আমরা বুঝি না, এটাকে একটা মিড টার্ম অ্যাপ্রোচে এটাকে সলভ করেন। এটা বাংলাদেশ সরকারের বিষয়, আপনারা করতে পারবেন। আমাদের টেকনিক্যাল বিদ্যা বুদ্ধি যতটুকু আছে আপনাদের ডিসপোজালে থাকবে। থ্যাংক ইউ।
স্যার যেটা আপনি বলছিলেন, নাজমুলরা বলছিলেন যে হার্টের রোগী থেকে শুরু করে কৃষি পুনর্বাসন সব কিছুকে ওদেরকে বলে দিলেন যে ওদেরকে এদিকটা নজরদারি দিতে হবে। স্যার ওরা তো ওদের সর্বাত্মক চেষ্টা দিয়ে মানুষের পাশে দাঁড়াচ্ছে, তাহলে সরকার তো কিছু করতে হবে। আমাদের দেশে তো অন্তর্বর্তীকালীন সরকারও আছে, সব কি ওরা করে দিবে? না না, সরকারের ওরা তো একসাথে কাজ করছে। হুম। আগে যেটা লোক দেখানো ত্রাণ কার্য হতো, রাস্তার ধারে কিছু লোককে গিয়ে ছবি তোলা হতো। আমি এদেরকে বিনীত আবেদন জানাচ্ছি সরকারের সাথে, যেহেতু তারা কোঅর্ডিনেট করছে, আমি আশা করছি, কারণ সরকার করবে তাদের যে খাতায় লেখা আছে যে পদ্ধতিতে, সেটা পর্যাপ্ত না। তারা ঘনমুখী হয়ে জনমুখী হয়ে মানুষের কাজে আসতে পারবে, তাদেরও ক্ষমতা সীমাবদ্ধ। অফকোর্স সরকারের সাথে সমন্বয় করে করতে হবে। জি স্যার, কিন্তু আমার শেষ প্রশ্ন আপনার কাছে, ন্যায্য হিস্যা পানি সেটা তিস্তা, অমীমাংসিত তিস্তা থেকে শুরু করে আরো অনেক কিছু, এটা আইনের ভিত্তিতে হবে না, টেকনিক্যাল আলোচনার ভিত্তিতে হবে না, সেগুলো ব্যাকগ্রাউন্ডে থাকা দরকার আছে। পুরোটাই পলিটিক্যাল, কাজে পলিটিক্যাল মাস্টাররা এটা ইমিডিয়েটলি অ্যাটেনশন দেবে। স্যার আপনি কিছু যুক্ত করবেন? না, আমি শুধু স্যার কিন্তু একটু স্পষ্টই বারবার বলছেন যে অমীমাংসিত ইস্যুগুলো পুরোটাই পলিটিক্যাল। না, সেটা তো বটেই, একটা ইন্টারন্যাশনাল দুটো কান্ট্রির ভিতরে তো রাজনৈতিক ইস্যু থাকবে, জিও পলিটিক্যাল ইস্যু থাকবে। তবে আমরা দেখেছি যে ভারতের সাথে অনেক চুক্তি হয়েছে, কোনো চুক্তি আমরা কিছু জানছি, কোনো চুক্তি আমরা জানিই না। আমি মনে করি কি যেসব চুক্তি প্রকাশিত হয়নি, কোনোভাবেই র্যাটিফাইড হয়নি বা প্রকাশিত হয় নাই, সেই চুক্তিগুলি এই অন্তর্বর্তী সরকারের অনার করা উচিত হবে না, ডিক্লেয়ার করে দেওয়া উচিত হবে যে আমরা সেই চুক্তি মানি না। যেমন একটা ক্যান্টনমেন্ট, একটা আর্মামেন্ট ডিপো করার কথা চিটাগাঙে, ভারতীয়দের কন্ট্রোলে থাকবে। যেমন যে মিলিটারি করিডোর দেওয়া হয়েছে, ট্রেন যাবে, ট্রেনের ভিতরে কি যাচ্ছে সেটা জনগণ জানতে পারছে, জনগণ গভর্নমেন্টই জানতে পারবে না, কারা যাচ্ছে, কেন যাচ্ছে আমরা জানতে পারবো না। এটা হবে কি যে বাংলাদেশকে ভারত চীনের যে স্নায়ু যুদ্ধ, বিদ্যমান যে স্নায়ু যুদ্ধ, সেই স্নায়ু যুদ্ধের একটা অংশীদার করে দেওয়া হচ্ছে। আমরা কেন অংশীদার হব? আমাদের এই টেরিটরির ভিতর দিয়ে ভারত এই মিলিটারি পার্সোনেল, অস্ত্র, বোমা, এটা অল দ্য ওয়ে টু অরুণাচল, যেটাকে চায়না ওরা বলে সাউদার্ন চায়না, সেখানে সীমান্তে নিয়ে যাবে। তার মানে কি চীনের সাথে আমাদের একটা অহেতুক মানে মানে একটা গণ্ডগোলের, অহেতুক একটা টেনশনের সৃষ্টি হবে। সেই জন্য যেসব চুক্তি করে ফেলছে, যেটা প্রকাশিত হয় নাই, সেটা আর দেখার দরকার নেই, বাতিল। জি, তাহলে আজকে স্যার শেষ করছি। অসংখ্য ধন্যবাদ আপনাদের তিনজনকে যারা যুক্ত ছিলেন। নাজমুল আপনি কিছু বলবেন না? অবশ্যই। জি 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 জি, আপনারা জানেন যে বর্তমানে ফেনী, চট্টগ্রাম, কুমিল্লা, চাঁদপুরে, খাগড়াছড়িতে অসহায় বনবাসী মানুষগুলো অসহায় জীবনযাপন করছে। সেই জায়গাতে আমাদের বর্তমানে বিশুদ্ধকরণ ট্যাবলেট প্রয়োজন, স্পিড বোর্ড প্রয়োজন, তারপর স্যানিটারি ন্যাপকিন প্রয়োজন। এই জায়গাগুলোতে যাদের পক্ষে সম্ভব আপনারা চেষ্টা করবেন, শিশু খাদ্য প্রয়োজন, এগুলোতে আপনাদের আহ্বান জানাই। পাশাপাশি আমি একটা কথা যুক্ত করতে চাই, আমরা এমন একটা বাংলাদেশ তৈরি করতে চাই যে বাংলাদেশের প্রত্যেকটা পরতে অন্যায়, অনিয়ম, দুর্নীতি রয়েছে, সেগুলোকে প্রতিহত করা হবে। আমরা এমন একটা বাংলাদেশ তৈরি করতে চাই যে বাংলাদেশে রক্ষক বক্ষক হবে না, দুর্নীতি দমনের দায়িত্বে যারা আছে তারা দুর্নীতি করবে না, বিচারকের দায়িত্বে যারা আছে তারা অবিচার করবে না। আমরা এমন একটা বাংলাদেশ তৈরি করতে চাই যে বাংলাদেশে একজন শিক্ষক যে মর্যাদা পাবে, একজন কৃষক শ্রমিক হয়ে সেই মর্যাদা পাবে, মর্যাদা দিয়ে একটা বাংলাদেশে বাস করতে পারবে। পাশাপাশি আমরা এমন একটা বাংলাদেশ তৈরি করতে চাই যে বাংলাদেশের জনগণ তাদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে তাদের নেতা নির্বাচিত করবে, যেখানে যাকে ভোট দিবে সেই ভোট পাবে। আর একটা কথা বলতে ভুলে গেছে, গণমাধ্যম সঠিক কথা বলবে। অবশ্যই আমরা গণমাধ্যমের স্বাধীনতা চাই। অসংখ্য ধন্যবাদ আজকে নাজমুল আপনাকে, স্যার আপনাকে, ডক্টর আইনুন্নেছা স্যার আপনি ছিলেন, অসংখ্য ধন্যবাদ। আপনারা কথা বললেন এবং ভবিষ্যতে কি করা উচিত সেটা হচ্ছে খুব জরুরি ছিল জানাটা। আমার মনে হয় আপনারা আপনাদের দীর্ঘ জীবনের অভিজ্ঞতায় এই জানানোগুলো বারবার জানিয়ে দিয়েছেন, কিন্তু ওই যে একটা জায়গায় আটকে গেছে, সেটা হচ্ছে রাজনৈতিকভাবেই এর সমাধান করতে হবে। সুতরাং একটা যাত্রা তো শুরু হয়েছে, আমরা নিশ্চয়ই সকলে অপেক্ষায় থাকবো এবং আপনারাও দেখবেন যে এটা রাজনৈতিক সংকট কিভাবে ফারাটা কেটেছে। আগামী দিনগুলোতে এইরকম করে আমাদের পানিবন্দী হয়ে যেতে না হয় এবং ন্যায্যতার ভিত্তিতে সকল দেশের মানুষ যেন তাদের অধিকারটুকু নিয়ে ভালো থাকে। আমি সোমা আজকের মতো বিদায় নিচ্ছি, আগামীকাল আবার দেখা হবে। শুভরাত্রি। আরও একবার আপনাদের কাছে কৃতজ্ঞতা।